যে বয়সে ক্যাম্পাসে সময় কাটানোর কথা, সে বয়সে দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনার। বাংলাদেশের ইতিহাসে কনিষ্ঠতম মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। কথা বলছি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে। কথা বলবো শ্রম আইন, সংবিধান সংশোধন সহ নানা বিষয় নিয়ে। প্রথমেই জানতে চাচ্ছি যে বৈষম্য দূর করার বিষয়ে অঙ্গীকার নিয়ে আপনারা এখানে ক্ষমতায় এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনি দায়িত্বে আছেন শ্রম মন্ত্রণালয়ের, এবং আমাদের শ্রমিকদের মধ্যে সবচেয়ে বৈষম্যটা বেশি আছে, এবং যে অঙ্গীকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন সেই আপনি ওখানেই দায়িত্বে আছেন। এই শ্রমিকদের বৈষম্য দূর করার বিষয়ে আপনারা কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন? আমরা শব্দটা ক্ষমতা না বলি, আমরা এটাকে দায়িত্ব হিসেবে মনে করি। এবং দেশের মানুষ একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী লড়াইয়ের পর আমাদেরকে দেশের সংস্কারের দায়িত্ব দিয়েছে। শুধু বৈষম্য না, আমাদের আন্দোলনের প্রিন্সিপাল ছিল বৈষম্য, কিন্তু আমাদের উপর দায়িত্বটা সংবিধান থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের একটা গুরুদায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে। বিশেষ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আমার একটা পোর্টফোলিও, এবং শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিগৃহীত এবং বঞ্চিত হয়ে আসছে। তাদের বিভিন্ন সময়ের ন্যায্য দাবির আন্দোলনে আমরা দেখেছি বিগত সরকার কীভাবে একপেশে আচরণ করেছে। নিপীড়নমূলক মামলা হয়েছে, সেখানে গত বছরও হামলায় পুলিশের গুলিতে 4 জন শ্রমিক নিহত হয়েছে। তো আমরা তখনও যখন ছাত্র ছিলাম তাদের এই ন্যায্য দাবির আন্দোলনে সবসময় সমর্থন জানিয়েছি এবং সংহতি জানিয়েছি আমাদের জায়গা থেকে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা বড় অংশ 7,35,00,000 শ্রমিক, যারা এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা না দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া অসম্ভব। এবং আমাদের এক্সপোর্টের একটা বড় অংশ তৈরি পোশাক শিল্প, সেখানেও আমাদের শ্রমিকদের অবদান রয়েছে। এবং শ্রমিকদের মধ্যে কিছু বিষয় নিয়ে অসন্তোষ আছে। আপনারা জানেন, গত দীর্ঘ 16 বছরে কোনো সেক্টরেই কেউই আসলে মুখ খুলে তার বঞ্চনার কথাগুলো, তার প্রতি হওয়া বৈষম্যের কথাগুলো বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সবাই তাদের দাবি উত্থাপন করছে, দাবি নিয়ে আসছে, এটিকে আমরা স্বাগত জানাই। এবং শ্রম সেক্টরে অনেক মালিকেরাই দেখা যায় ব্যবসায় ক্ষতির কারণে কিংবা অসৎ উদ্দেশ্যে শ্রমিকদের স্যালারি দিতে দেরি করে, এবং শ্রমিকদের বিভিন্ন ভাতা দিয়ে এবং তাদের কর্মক্ষেত্রে তাদের সাথে খারাপ ব্যবহার করা থেকে শুরু করে নানা রকম সমস্যা আছে। তো এই সমস্যাগুলোর নিয়েই মূলত শ্রমিকরা আন্দোলনে নেমেছে। কিন্তু তারপরে আমরা যখন শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলছিলাম, তো আমরা তাদের থেকেও শুনছিলাম যে শ্রমিকদের এই আন্দোলনকে পুঁজি করে এখানে আবার বহিরাগত এবং বেকার যুব সংঘ নামে অনেকের পদচারণা দেখা যাচ্ছে, যেটা শ্রম অঙ্গনের জন্য সংকার, এবং অনেক কারখানায় ইতিমধ্যে তারা হামলাও করেছে। তো আমরা শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো পূরণে এই সরকার যথাসাধ্য কাজ করে যাবে। এর মধ্যেই আমরা 2023 সালে তাদের বিরুদ্ধে যে নিপীড়নমূলক মামলা, সেগুলো তুলে নেওয়ার ঘোষণা দিয়েছি, সেটার প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও তাদের যেই বেতন যে কারখানায় বাকি আছে সেগুলো দ্রুত পরিশোধ করার জন্য আমরা মালিক পক্ষকে নির্দেশনা দিয়েছি, এবং সরকারের পক্ষ থেকে 3,000 কোটি টাকার একটা সফট লোনও দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে, যাতে করে যেসব কারখানা গত মাসের আন্দোলনের কারণে বন্ধ ছিল কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদেরকে সেই সফট লোনটা দেয়, যাতে করে শ্রমিকরা তাদের স্যালারিটা দ্রুত পেয়ে যায়। এছাড়াও শ্রমিকদের যেই লং টার্ম যেই দাবিগুলো আছে, যেগুলো ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা চলমান রাখব। আপনি বলছিলেন যে বহিরাগতদের এখানে অনুপ্রবেশ হয়েছে, এবং আপনি এর আগেও বলেছেন যে এখানে আওয়ামী লীগ বিএনপির একটা ইন্ধন আছে স্থানীয় নেতাকর্মীদের। তো এটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? এবং এটা তো বাংলাদেশের একটা অনেক বড় একটা জায়গা, যে এক্সপোর্ট, আমাদের রেমিটেন্স, আমাদের ডলার আশায় মুক্ত ইত্যাদি সব কিছু মিলায় অর্থনীতির একটা বড় অংশ এখানে জড়িত। এবং আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ওষুধ শিল্পের একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন। এই সব কিছু মিলায় এটা কিভাবে আপনি
সামাল দিচ্ছেন বা কিভাবে দেখছেন এটা? কিছু কিছু জায়গায় যেমন ওষুধ শিল্প, তারপরে আরও নন আরএমজি সেক্টরগুলো, যেগুলোতে কখনোই শ্রমিক অসন্তোষ, শ্রম অসন্তোষ দেখা যায়নি। দেখা না যাওয়ার কারণ হচ্ছে তারা নিয়মিত বেতন ভাতা পরিশোধ সহ শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়গুলোর খেয়াল রেখেছেন। এমন জায়গা তো অসন্তোষ দেখা দিচ্ছে, এবং সেই অসন্তোষের চিত্রটা একটু ভিন্ন। সেখানে শ্রমিকদের অংশগ্রহণ নেই বললেই চলে। সেখানে বহিরাগতরা কিছু পরিচিত চেহারাই দেখা যায় প্রত্যেকটি কারখানায়, বিশেষ করে ওষুধ সেক্টরে গিয়ে গিয়ে হচ্ছে মালিকদেরকে জিম্মি করছে এবং নানা ধরনের দাবি দাওয়া দিচ্ছে। তো যারা এখানে বহিরাগত আছে তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থান ইতিমধ্যে নিয়েছে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যেই সন্ত্রাস স্থানীয় পর্যায়ে হচ্ছে, এখানে রাজনৈতিক বিভিন্ন ডাইমেনশনে অনেকেই ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য এক ধরনের সন্ত্রাস সেখানে আছে, এবং সেটাকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে দেখা যাচ্ছে অনেকে মহড়া দিচ্ছে যারা শ্রমিক না, কিন্তু শ্রম অঞ্চলকে একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা এবং সেখানে বিভিন্ন কারখানায় হামলা করার সাথে তারা জড়িত, এবং কারখানাগুলোতে হামলা করার কারণে কারখানাগুলো বন্ধ করে দিতে হচ্ছে। এবং এটা আমাদের অর্থনীতির জন্য এবং আমাদের যেই এই বিকশিত যেই শিল্প সেক্টর, এটার জন্য হুমকি স্বরূপ। এবং এতে দেখা যায় যারা বায়ার আছে তারাও দীর্ঘদিন যদি আপনি প্রোডাক্ট না দিতে পারেন, তারা তো অন্য কোথাও তাদের বাজার খুঁজে নেবে। তো আমাদের বাজার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে সরকার অবশ্যই যারা এখানে বহিরাগত আছে, যাদের শ্রম সেক্টরের সাথে কোনো সম্পর্ক নেই, যারা শ্রমিক নয়, তাদের ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এই সিদ্ধান্ত আমাদের ইতিমধ্যেই হয়েছে। এবং শ্রমিকদের যেই ন্যায্য দাবিগুলো আছে সেগুলো নিয়ে শ্রমিকদের সাথেও আমাদের আলোচনা একই সাথে চলমান থাকবে। আপনি বলছিলেন বেতনের কথা। দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো দাবি করে আসছে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,000 টাকা অন্তত করা হোক। সেইখানে আপনার কোনো কাজ করবেন কিনা? নিম্নতম মজুরি এখন 12,500, এবং এটা একটা লং টার্ম প্রবলেম, এবং এটা সলিউশনের জন্য আমাদের ত্রিপক্ষীয় শ্রমিক, মালিক এবং সরকারের আলোচনার ভিত্তিতে এটা বাস্তবিক পর্যায়ে কতটুকু পর্যায়ে নেওয়া যায় সেটা নিয়ে আমাদের আলোচনা চলমান থাকবে, এবং আমরা যত দ্রুত সম্ভব সেটা নিয়ে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করব শ্রমিক নেতৃবৃন্দের সাথে, যারা শ্রমিকদেরকে রিপ্রেজেন্ট করে তাদের সাথেও আলোচনার ভিত্তিতে। এবং লং টার্ম আরও কিছু দাবি আছে, শ্রম আইন নিয়ে দাবি আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা চলমান রাখবো। ইতিমধ্যে আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে 3বার মিটিং করেছি, বসেছি, এবং তাদের সাথে আমাদের আলোচনা এবং যোগাযোগ কন্টিনিউয়াস চলমান আছে। অনেক দিন থেকেই ইউএসএ, ইউ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা জিএসপি প্লাস সুবিধা দেওয়ার জন্য এবং বাংলাদেশে ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন করার একটা সুপারিশ করে আসছে। এইসব জায়গায় সহ আমাদের যে শ্রম আইন আছে, সেই শ্রম আইন সংশোধনের কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? শ্রম আইন আমি এসে যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই এটা নিয়ে কাজ চলছে দীর্ঘদিন ধরে। গত 2 মাস ধরে শ্রম আইন রিভিউ করা হচ্ছে, এবং সেখানে কোন কোন জায়গায় পরিবর্তন আনা যায়, পরিবর্তন শ্রমিকদের দাবি এবং আরও ইন্টারন্যাশনাল আইএলওর কিছু রিকমেন্ডেশন আছে, সেগুলো নিয়ে রিভিউ করা হচ্ছে, এবং সেটা আমরা দেখব খুব দ্রুত যাতে সেই জায়গাগুলোকে সলভ করা যায়, আরও শ্রমিক বান্ধব করে তোলা যায়, সে বিষয়ে আমরা কাজ করব। আপনার এখন একটা শ্রম আদালত আছে, সেখানে প্রায় 20,000-এর বেশি মামলা আছে। এই মামলাগুলো দ্রুত করার আপনাদের এই মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেবেন কিনা? আমি মনে করি এতদিন এখানে যেটা হয়ে এসেছে সেটা হচ্ছে শ্রমিকদের দিকে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি, এবং যতগুলো শ্রম আদালত থেকে শুরু করে যা যা আছে সবগুলো কোনোটাই সেভাবে ফাংশনাল না। আমাদের মূল প্রতিপাদ্যটা হবে শ্রম মন্ত্রণালয়কে আরও বেশি ফাংশনাল করে তোলা এবং শ্রমিক বান্ধব করে তোলা। শ্রমিকের সাথে যেই সরকারের দূরত্বটা, এটা যথাসম্ভব কমিয়ে নিয়ে আসাই হবে আমাদের একটা অন্যতম উদ্দেশ্য এবং কাজ, যাতে করে শ্রমিকদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আরও কাছে থেকে দেখতে পারি এবং প্রকৃত সমস্যাগুলো উদ্ঘাটন করে সেগুলো সমাধানে ব্যবস্থা নিতে পারি। সম্প্রতি এই যে ইউএইতে একটা যে আন্দোলনের সময় বেশ কিছু শ্রমিক ওখানে গ্রেফতার হয়েছিল, এবং ওখানে তাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং তারা যেহেতু আন্দোলনের সাথে সংযুক্ত ছিল, তারা দেশে আসার পর তারা নিশ্চয়ই বেকার হয়ে পড়লো। আপনারা তাদের কোনো
ইনসেনটিভ বা এরকম কোনো কর্মসংস্থান উদ্যোগ নেবেন কিনা? এই সরকার দায়িত্ব পাওয়ার পরেই আমাদের একটা অন্যতম এজেন্ডার মধ্যে ছিল যে এই শ্রমিকদেরকে তাদের শাস্তি মওকুফ করে তাদেরকে নিয়ে আসা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্যক্তিগতভাবে ব্যাপারটি দেখেছেন এবং তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা তাদেরকে দেশে আনার পরে তাদের বিকল্প কর্মসংস্থান এবং তাদের যে ক্ষতি হয়েছে সেই কম্পেনসেশনের অবশ্যই ব্যবস্থা করব। আপনি জানেন যে আমরা আমাদের যে শ্রমিকরা দেশের বাইরে যায়, যদিও এটা বৈদেশিক কর্মসংস্থান থেকে, তারপরও তাদের দক্ষতা নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং আমরা জানি যে যদি দক্ষ হয় তাহলে আমাদের রেমিটেন্সটা বেশি আসে। তো সেই শ্রমিককে একটু দক্ষ করার কোনো উদ্যোগ বা পরিকল্পনা আপনার আছে কিনা? ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে বিশেষ মনোযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে অর্গানিকভাবেই এই বাইরে যাওয়া শ্রমিকদের কাজ করা এটা চলেছে, যে কারণে আসলে আমাদের শ্রমিকরা বেশিরভাগ লোয়ার স্যালারি বা লোয়ার টায়ারের জবগুলা করে দেশের বাইরে গিয়ে। দক্ষতা উন্নয়নের জন্য অবশ্যই আমরা কাজ করব বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহ আরও কনসার্ন মন্ত্রণালয়গুলোর আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে তাদের কিভাবে আমরা আরও স্কিল্ড লেবার দেশের বাইরে পাঠাতে পারি, বা যারা দেশের বাইরে যাবে তাদেরকে আরও স্কিল্ড কীভাবে করা যায় প্রশিক্ষণের মাধ্যমে, সে বিষয়ে আমরা কাজ করব। যদি একটু ইয়েতে যাই, যে আপনি প্রথমে বলছিলেন যে সংবিধান সংশোধনের একটা দায়িত্ব আপনাদের আছে, মানে কী ধরনের সংবিধান সংশোধনের দিকে আগাচ্ছেন? যে ধরনের সংবিধান মানুষ চায়, দীর্ঘদিন ধরে মানুষ চেয়ে আসছে, এবং ৭২-এর সংবিধানকে কাটাছেঁড়া করে যে অবস্থা করা হয়েছে, এবং ৭২-এর সংবিধান নিয়েও অনেক প্রশ্ন আছে, সেটি একটি নির্দিষ্ট ধারার চিন্তাকেই কন্টেইন করে এরকম অনেক বক্তব্য মানুষের মধ্যে আছে। তো সংবিধানের বিষয়টা এটা একটা জাতীয় জনমতের ভিত্তিতেই সংবিধানের পরিবর্তনটা আসবে, এমন না যে আমরা যারা দায়িত্বে আছি তাদের চিন্তার ভিত্তিতে হবে, এটা মানুষের চিন্তার ভিত্তিতে হবে। এবং এটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, বুদ্ধিজীবীরা আলোচনা করছেন, অনেক সভা সেমিনার হচ্ছে, আমরা সেখান থেকেও ইনপুট নেওয়ার চেষ্টা করছি যে কারা কীভাবে ভাবছে, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডাররা কীভাবে ভাবছে, মানুষ কীভাবে ভাবছে। অনেকগুলো জনদাবি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে, যেমন 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারা সহ, একই সাথে দলীয় প্রধান এবং দেশেরও প্রধান থাকতে পারবে না, এরকম অনেকগুলো জনদাবি ছিল। সেগুলো নিয়েও রিভিউ করে কিভাবে একটি সংবিধান করা যায় এবং দেশের সকল মানুষকে যেটা ধারণ করবে, সকল চিন্তা ও মতকে যেটা সম্মান প্রদর্শন করবে, এরকম করার একটা চিন্তা আমাদের আছে। তবে সেটা অবশ্যই জনমতের ভিত্তিতে হতে হবে। জনমতটা আপনারা কীভাবে নেবেন? জনমত তো আমরা যতটুকু দেখছি ইতিমধ্যেই আছে, এই আন্দোলনের সময়ই জনমত তৈরি হচ্ছিল, এবং এই সরকার গঠনের পরে বিভিন্ন সভা সেমিনারের প্রতি মানুষের রিয়াকশন এবং মানুষের সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায়, টিভিতেও আমরা দেখছি যে কী ধরনের বাংলাদেশ মানুষ চায়। জনমত তৈরি হয়ে আছে, এখন হয়তো প্রসেসটা নিয়ে প্রশ্ন হতে পারে, প্রসেসটা আমরা ডিসকভার করতে পারি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, সকল স্টেক হোল্ডারের সাথে সংলাপের ভিত্তিতেই একটা নতুন বাংলাদেশের একটা নতুন সংবিধানের দিকে হয়তো আমরা যাব। মানে এই এত বড় একটা আন্দোলনের আপনি সামনে থেকে মানে নেতৃত্ব দিয়েছেন, সেই সময় আপনি কি ধরনের বিষয়গুলো আপনার ভাবনায় আসতো এবং ভবিষ্যৎ কি দেখতে পেতেন? আন্দোলন তো আসলে দুইটা পার্টে হয়েছে আন্দোলনটা। প্রথমে কোটা সংস্কারের জন্য আমাদের যে আন্দোলন ছিল, পরবর্তীতে এই সরকারের ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন এবং ছাত্র হত্যার পরে আমরা সেটাকে এই ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনের দিকে ধাবিত করি। এবং আমাদের প্রথম থেকেও প্রতিপাদ্য, আমরা তো কোটা সংস্কারের জন্য নেমেছিলাম, কিন্তু আমরা একটা প্রিন্সিপাল হিসেবে বৈষম্যটাকে রাখতে চেয়েছিলাম। আমরা অন্য যে কোনো ব্যানারে করতে পারতাম, কিন্তু বৈষম্যটা যেহেতু সমাজের সব সেক্টরে আছে, এবং শুধুমাত্র একটা কথা এরকম প্রচলিত আছে যে ছাত্ররা শুধু তাদের স্বার্থ নিয়ে কথা বলে, কিন্তু আমরা তো ছাত্ররা সবসময়ই দেশের স্বার্থ নিয়ে কথা বলেছে, বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে। এবং সেই কারণে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটা দিয়েছি, যাতে এটা একটা প্রিন্সিপাল আকারে হাজির রাখা যায়। এবং সেই জায়গা থেকেই পরবর্তীতে এই আন্দোলনকে আমরা এই আন্দোলন যখন হত্যার ঘটনাগুলো ঘটলো, এই আন্দোলনকে আমরা সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে গেছি, এবং এটার একটা জনমত তৈরি হয়েছিল। আমরা শুধুমাত্র জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার এক দফাকে সামনে নিয়ে এসে ফ্যাসিবাদী আওয়ামী লীগ
সরকারের পতন ঘটিয়েছি এবং এর মাধ্যমে যেই নতুন বাংলাদেশ তৈরির যেই সম্ভাবনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যেই ঐক্য, জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এর ধারাবাহিকতায় একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমি নিজের জায়গা থেকে দেখি এবং আমি মনে করি সারা দেশের মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সেটা বাস্তবায়ন করা সম্ভব। আপনার কি ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে? আমরা তো অলরেডি পলিটিক্সেই আছি, যেহেতু সরকারে আছি। মানুষ, এটা দল গঠনের ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষ চায়, মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকে, সেই জায়গায় আমরা সেটা বিবেচনা করব। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন সবাই এখনও রাজপথে কাজ করে যাচ্ছেন, তারাও মানুষের জনমতটা বোঝার চেষ্টা করছেন এবং দেশ পুনর্গঠনে কিভাবে দেশের মানুষ দেশটা পুনর্গঠন করতে চায় সেই মতামতগুলো তারা একসাথে করছেন। এবং দেশের মানুষের যদি প্রয়োজনীয়তা থাকে যে এই তরুণদের কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন, তাহলে আমরা ভেবে দেখব। ধন্যবাদ আপনাকে। আপনি শেষ যদি শুধু এই যে জেনারেশনকে নিয়ে আপনারা আন্দোলনটা করলেন, সেই জেনারেশনের উদ্দেশ্যে, জেড জেনারেশনের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তরুণদের যেই শক্তি আছে, তাদের যেই চিন্তা এবং যেই কর্মস্পৃহা আছে, এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলেন, তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। শুধুমাত্র আইডিয়াল জায়গা থেকে না, আমরা অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। এবং এই আন্দোলনে তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে সব কিছু ভুলে দেশের জন্য এগিয়ে এসেছে, তারা যদি সামনে বাংলাদেশ পুনর্গঠনেও সেভাবে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণটা যদি থাকে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।